ভয়ভীতি বিচার ব্যবস্থার মধ্যে আছে, বাইরেও আছে। বেআইনি আটক এবং গ্রেফতার এবং নির্যাতন সেগুলো নিয়ে অত বেশি কিন্তু আওয়াজও নাই। বিচার ব্যবস্থার কাঠামোগত যে পরিবর্তনগুলো এসছে সেটা এমন কোনো প্রক্রিয়ার মধ্যে আসেনি যেটাকে নিয়ে আমরা খুব গর্ব করতে পারি। গুম নিয়ে কথা বলছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি, বিনা বিচারে আটক নিয়ে খুব একটা কথা বলছি না, যেটা আমাদের অনেক এই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এক্সেপশনাল এগ্রিজিয়াস টাইপ অফ মানবাধিকার লঙ্ঘন, রাইট? একদম এক্সেপশনাল। এটা কোনো অবস্থায় আপনি এক্সপেক্ট করবেন না যেটা দৈনন্দিন কোনো বিষয়। এবং এটা যে এই 15 বছরে হয়েছে, গুম বিশেষ করে আমরা আগে 2-1টা ঘটনা ছাড়া কখনো দেখি নাই। এটা খুবই ভ্যালিড যে এটা নিয়ে আমরা একটা বিশেষ প্রচেষ্টা নিব। কিন্তু যেই ধরনের রুটিন ডেইলি ভায়োলেশনস হয় এবং 54 বছর ধরে হয়ে আসছে, উইচ ইজ বেআইনি আটক এবং গ্রেফতার এবং নির্যাতন, সেগুলো নিয়ে অত বেশি কিন্তু আওয়াজও নাই আর ব্যবস্থা সেভাবে নেই বলা চলে। তো সেটা খুবই আই থিঙ্ক ডিস্টার্বিং একটা ব্যাপার। এবং অন্যান্য ধরনের যে মানবাধিকার লঙ্ঘন, যেখানে সরাসরি রাষ্ট্রের কোনো বাহিনী বা কর্তৃপক্ষ এটার সাথে জড়িত না, কিন্তু তাদের অ্যাবসেন্স বা তাদের গাফিলতি বা তাদের অনুপস্থিতি, সেটার কারণে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে। যেমন একজন ব্যক্তির মাধ্যমে যে ধরনের অপরাধ হচ্ছে, সেই অপরাধের ক্ষেত্রে যদি দেখা যায় রাষ্ট্র কর্তৃপক্ষ একদম অনুপস্থিত থাকে, সেটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন বলা হয়। কিন্তু সেই ধরনের ঘটনা নিয়ে আমরা একই ধরনের আসলে স্বীকৃতিও পাচ্ছি না, রেসপন্সও পাচ্ছি না আই থিঙ্ক রাষ্ট্রের কাছ থেকে। সো এই প্রেক্ষিতের মধ্যে একটু বলতে চাচ্ছি যে তাহলে জুলাই নিয়ে কী হয়েছে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে আপনি বললেন আইসিটি দাঁড় করানো হয়েছে। আমি আসলে আইসিটির আলোচনায় খুব বেশি ঢুকতে চাই না, আদার দেন টু সে যে আইসিটির কাছেও যে অনেকগুলো মামলা আছে যেখানে অনেকের নাম সেখানে বিভিন্ন মামলার মধ্যে বিভিন্ন কেসের মধ্যে ঢুকানো হয়েছে, সেগুলো আসলে থাকা উচিত কিনা সেটা নিয়ে আই থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট কিছু অবজারভেশনের আমাদের খুব প্রয়োজন আছে। আর প্রক্রিয়াটা নিয়েও আমার মনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশনের আমাদের খুব প্রয়োজন আছে, কারণ এখানেও নানান ধরনের প্র্যাকটিস চলছে যেটাতে আই থিঙ্ক সবাই মানে ঘৃণা প্রকাশ করেছে, নিন্দা প্রকাশ করেছে। আগে হ্যান্ডকাফ পরানো, গালিগালাজ করা যখন লোকজনকে উপস্থিত করা হচ্ছে, এগুলো করে আমরা কেন তৃপ্তি পাচ্ছি আমি বুঝতে পারছি না। কেউ কেউ পাচ্ছে নিঃসন্দেহে এবং প্রকাশও করছেন সেই তারা যে তৃপ্তি পাচ্ছেন, এগুলো বন্ধ হওয়া উচিত। এবং এখানে নিরপেক্ষতার বিষয়টা নিয়ে প্রশ্ন অনেকবার তোলা হয়েছে। আই থিঙ্ক এখন এই প্রশ্নগুলো একদম ফ্রন্ট অ্যান্ড সেন্টার আছে যে নিরপেক্ষভাবে এই প্রসেসগুলো চলছে কিনা। সবচাইতে বড় ব্যাপার এখানে মৃত্যুদণ্ডটা কেন রাখা হলো, যে এত বড় একটা বিশাল একটা আমূল পরিবর্তন হয়ে গেল জুলাই অগস্টে, সেই সময় আমরা কেন নতুন করে ভাবতে পারিনি, আমরা কিভাবে সাজা দিই, কেন দিই, আমরা কেন যেখানে আমরা গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন এত ভয়াবহ একটা ব্যাপার, কেন আমরা কিছুতেই এগুলো আমাদের সিস্টেমের মধ্যে রাখতে চাই না, অ্যাকসেপ্ট মৃত্যুদণ্ডকে আমরা এত সহজে কি করে মেনে নিলাম। এবং কেন যারা সরকারে আছেন তাদের সাথে তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা সারা জীবন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বলে এসছে, স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়েছে। সরকারে গিয়ে কেন তারা বললেন যে আমরা জনগণকে এগুলো বুঝাতে পারবো না। এখন ওনারা না বুঝালে কে বুঝাবে? চেষ্টাও তো নেওয়া হয়নি আমি যতদূর জানি। কেউ কি কোনো পাবলিক ডিসকাশনে নিয়ে এসছে ওনাদের পক্ষ থেকে যেটা করা যাবে কি যাবে না, এবং কেন করা হয়নি? আই থিঙ্ক সেই প্রশ্নটা আমাদের রাখা উচিত। ঢালাও মামলা হয়েছে 1 বছর ধরে। এটা আই থিঙ্ক একটা সাংঘাতিক একটা লজ্জার ব্যাপার যে আমরা সবাই যারা কোনো না কোনোভাবে খুব অল্প করে হলেও 3 সেকেন্ডের জন্য হলেও মনে করেছি যে এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত, এই আন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানকে আমরা সমর্থন করি। আই থিঙ্ক এই ঢালাও মামলা চলা আমাদের সবার একটা রেসপন্সিবিলিটি। এটা শুধু সরকারকে বললে হবে না। আর সরকার নিজেই তো গা বাঁচানোর চেষ্টা করে, প্রায় সরকারে যারা আছেন তারা বলেন আমরা তো মামলা করিনি, সাধারণ মানুষ মামলা করেছে, স্বজনরা করেছে, পরিবারের সদস্যরা করেছে। কিন্তু সরকারের পক্ষে যারা পাবলিক প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেলের অফিস, তারা তো কোর্টে দাঁড়িয়ে কখনো বলেন না যে এটা ঠিক হয়নি। তারা বলেন যে তদন্ত চলছে, জামিন দেওয়া যাবে না। এবং এটা বলে তারাই সরাসরিভাবে দায়ী। অনেকজন যারা নিরপরাধ, যারা এখন 10 মাস ধরে জেলে আটক অবস্থায় আছেন, তাদের এই ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়ার দায়িত্ব তাদেরই নিতে হবে। আজকে নিক বা কালকে নিক, একসময় তো তাদেরই নিতে হবে। এবং বিচার ব্যবস্থাতে যদি আমরা আসি, হ্যাঁ, সেখানে এক ধরনের পজিটিভ আছে যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স বা বিচার ব্যবস্থার পৃথকীকরণ নিয়ে, স্বাধীনতা নিয়ে কথা হয়েছে অনেক এই বছরে। এই সংস্কারের যে প্রস্তাবগুলো এসছে সেখানেও এই বিষয়গুলো এসছে, অনেক সুপারিশ আছে, প্রধান বিচারপতি নিজেও সুপারিশ রেখেছেন।
কিন্তু যেভাবে ইন প্র্যাকটিস বিচার ব্যবস্থার কাঠামোগত যে পরিবর্তনগুলো এসছে সেটা এমন কোনো প্রক্রিয়ার মধ্যে আসেনি যেটাকে নিয়ে আমরা খুব গর্ব করতে পারি। প্রথমেই যখন পরিবর্তন আসলো সেই প্রথম শনিবারে যখন অ্যাপেলেট ডিভিশনকে সরানো হলো অথবা তারা চলে গেল, সেটা নিয়ে আই থিঙ্ক আমাদের আরও অনেক আলোচনা করা উচিত। ওয়াজ দ্যাট রাইট, ওয়াজ দ্যাট রং, ওয়াজ দ্যার অল্টারনেটিভস? আর পরবর্তীতে যেটা হয়েছে যে বিভিন্ন হাইকোর্টের জাজকে সরানো হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে উইদাউট এনি এক্সপ্লেনেশন অফ কেন তাদের বিরুদ্ধে কী অভিযোগ আছে, কেন তাদেরকে সরানো হবে। এখানে তারাও নানান ধরনের রাজনীতির বা নানান ধরনের ব্যক্তিগত কোনো অন্যদের সুবিধা চাওয়ার যে একটা প্রক্রিয়া, তাদেরকে সরিয়ে দিয়ে এগুলোর শিকার তারা হচ্ছেন কিনা সেগুলো আমরা এখন পর্যন্ত জানি না, এগুলো নিয়ে কথা বলা যাচ্ছে না। ভেরি আন্ডারস্ট্যান্ডেবলি প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা এত হাজারবার কোর্ট অবমাননার শিকার হয়েছেন, আপনারা এগুলো নিয়ে খুব একবারই বেশি কিছু লেখার চেষ্টা করছেন না। কিন্তু অন্য যারা এখানে আছেন, যারা অধিকার নিয়ে কথা বলেছেন, আপনাদের কাছেই প্রশ্ন আসলে যে এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু বলেন যে আমূল পরিবর্তন যদি চান, এটা তো শুধু সরকারে হবে না, বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন অফকোর্স 12 মাসে হবে না, 10 মাসে হবে না, বাট এটলিস্ট তো আমাদের চাইতে হবে, দেখতে তো হবে যে কি বলা হচ্ছে, কি করা হচ্ছে এই বিচার ব্যবস্থার স্বাধীনতার নামে। এবং যে ভয়ভীতির প্রশ্ন, এটা দিয়ে আই থিঙ্ক শেষ করি, যে আই থিঙ্ক এটা প্রশ্ন না, তাই না? ভয়ভীতি আছে। ইজ দ্যার এনিওয়ান হিয়ার যে বলবে যে বাংলাদেশে এখন কোনো গ্রুপ নাই যারা ভয়ভীতির মধ্যে চলছে না? ভয়ভীতি বিচার ব্যবস্থার মধ্যে আছে, বাইরেও আছে। এবং মধ্যে কিভাবে আছে, জজে যারা বিচারপতি আমাদের একদম উপর থেকে নিচ পর্যন্ত বলবো, মেবি একদম উপর থেকে না, মেবি লিটল বিট লেস দ্যান দ্যাট, কেউ হয়তো নিজেকে নিরাপদ মনে করছে এবং আছেনও, প্রায় সকলের একটা চিন্তা যে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে। ইটস নট সো মাচ যে এখন প্রধান উপদেষ্টা তার বিরুদ্ধে কথা বলবে, বাট কোনো একটা গোষ্ঠী যদি যথেষ্ট জোরে আওয়াজ তুলতে পারে তার বিরুদ্ধে যে কোনো একটা অজুহাত নিয়ে, দ্যাটস ইট, দে ডান, ওদের আর কোনো ভবিষ্যৎ নাই এবং তারা কোনো অ্যাকাউন্টেবিলিটি প্রসেসের মধ্যে যেতে পারবে না, যেতে যেতে সব শেষ হয়ে যাবে। সো এই প্রসেসে কে ঠিকমতো রায় দিবে বলেন? রায় তো দূরের কথা, আদেশ। এই যে এখন জামিন নিয়ে বেসিক্যালি আমরা কথা বলছি, রাইট? জামিনের আদেশ নিয়ে যে একটা অ্যাবসার্ড অবস্থা এখন, মানে আমরা কেন এরকম একটা পরিস্থিতি চাইবো যে জুলাই অগস্ট বললে কোনো জামিন হবে না? এখন আমি দুদিন আগে এটাও শুনলাম একজনের কাছে যে তাদেরকেই বলা হয়েছে, দেখেন এখন তো জুলাই অগস্টের মধ্যে আপনারা আশাই করবেন না যে আপনাদের কোনো কিছু হবে। এটা তো অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আগে না, অগস্ট শেষ হলে, জুলাই অগস্টের মধ্যে জামিন নিয়ে চিন্তাই করবেন না যে জুলাইয়ের কোনো ঘটনা, জুলাই 24-এর যে কোনো ঘটনা, এটা শুধু হত্যাকাণ্ড না, এটা হতে পারে দাঙ্গা, হতে পারে সামথিং এলস, ইভেন হতে পারে আপনার বিষয়গুলো যে ব্যাংকিং ট্যাঙ্কিং এইসব, মানে যা হয়েছে 15 বছরে, ইভেন মানে জুলাই অগস্ট একটা এক্সটেনশন, যে গত 15 বছরে কোনো ব্যাপারে সেই রেজিমের সাথে জড়িত বা তার বেনিফিশিয়ারি কেউ, তার যদি কোনো মামলা থাকে জুলাই অগস্টের মধ্যে, তার কোনো আশাই রাখা উচিত না যে তার জামিন হবে। সো এটা তো আমরা আগে শুনেছি, যেমন ধরেন ডিসেম্বরে যখন কোনো আদেশ বা রায় হয়েছে রাজাকারদের ব্যাপারে না, যুদ্ধ অপরাধীদের ব্যাপারে বা তথাকথিত রুজুগত অপরাধীদের ব্যাপারে, তখন বলা হয়েছে খুব ভালো, এটা ডিসেম্বর মাসে হচ্ছে। সো এই ধরনের অ্যাবসার্ড সেন্টিমেন্ট, তাই না, যে আমরা এই সেন্টিমেন্টের উপর প্লে করব। অ্যাকচুয়ালি বিচার প্রক্রিয়াটা কি, অপরাধটা কি, কোনো অপরাধ হয়েছে কি না, সেই অপরাধ ঠিক মতো সেটার বিচার হয়েছে কি না, সেটার উপরে ফোকাস না করে আমরা দেখব ব্যক্তিটাকে, তার রাজনৈতিক অবস্থান কি, আমার রাজনৈতিক অবস্থান কি, এবং এই পুরা বিচার প্রক্রিয়াটা জাস্ট ওইটাকে মানে আমার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এইটাই একটা হাতিয়ার হিসেবে আমি দেখব। ওই জায়গা থেকে আমরা কতদূর চলে এসেছি সেটা নিয়ে আমাদের আরও পর্যালোচনা হওয়া উচিত। অ্যান্ড আই থিঙ্ক লাস্টলি যেটা বলতে চাই যে হ্যাঁ, ঢালাও মামলা নিয়ে যা হচ্ছে, আই এম নট শিওর এটার আশু আমরা ইনফ্যাক্ট কোনো সমাধান দেখব কিনা থ্রু দিস। এই যে সিআরপিসির এখন যে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে যদি দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে কেউ মামলার সাথে জড়িত না, অভিযোগের সাথে জড়িত না, তাকে বাদ দেওয়া যাবে। কারণ এখানে অনেকে আশঙ্কা প্রকাশ করছে যে আবার আমরা কিছু মামলা বাণিজ্য দেখব, পুলিশের এখানে বিভিন্ন ধরনের মানে লাভবান হওয়ার সুযোগ হবে। বাট অ্যাটলিস্ট এটা একটা প্রচেষ্টা, অবস্থাকে তারা স্বচ্ছ জবাবদিহিমূলক করে ফেলবে আগামী 5 মাসের মধ্যে। কিন্তু অ্যাটলিস্ট ইটস নট রিয়েলি টু লেট টু সে, অ্যাটলিস্ট ওরা এটা করার চেষ্টা করবে। মানে এই যে নিউট্রালিটির প্রশ্ন, ওনাদের তো নিউট্রাল হওয়ার কথা, এখানে ইম্পার্শাল হওয়ার কথা, সেই ভূমিকা তো তারা নিচ্ছেন না।
তারা একদম এক পক্ষে আছেন, এবং নট ইভেন এক পক্ষে, যারা যারা আওয়াজ তুলে কোনো আপত্তি জানায় তাদের পক্ষেই তারা চলে যায়। এটা তো সঠিক হতে পারে না, তাই না? তাদের অ্যাটলিস্ট এখানে একটা স্পেস তৈরি করতে হবে যেখানে বিচার মানুষ চাইতে পারবে। আরেকটা জিনিস আই থিঙ্ক ওনাদের করা খুব দরকার, অ্যাগেন যেটা নিয়ে আমরা এই যে 15 বছরের বিষয় সবসময় বলি, যে এই যে আদারিং, অন্যদেরকে মানে আরেকজনকে আপনার প্রতিপক্ষকে অন্য হিসেবে দেখা, মনে করা যে আপনার যে অধিকার আছে একজন মানুষ, একজন নাগরিক হিসেবে, সেটা ওনার একেবারেই নেই। এই জায়গা থেকে তো সরিয়ে আসতে হবে। সো এই যে আমরা যে ধরনের হিউমিলিয়েটিং প্র্যাকটিসগুলো দেখি, ডিগ্রেডিং প্র্যাকটিসগুলো দেখি কোর্টের ভেতরে, যে ধরনের বক্তব্য দেখি, ওটা থেকেও সরে আসা একটা খুব দরকার, শুধু সরকার না, সরকারের প্রতিনিধি হিসেবে যারা কাজ করেন। আর লাস্ট কথাটা একটু বলতে চাই, যেখানে ভিকটিম ব্লেমিংয়ের যে আরেকটা ব্যাপার, সেটা আমরা আগে খুব দেখেছি। ভিকটিম ব্লেমিং এখনও আমরা দেখি। এটা যারা, আমিও বললাম, ভিন্ন ভিন্ন ধর্মের, যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মের না, মুসলিম সম্প্রদায়ের না, যখন হিন্দুদের উপর আক্রমণ হয়, যখন আদিবাসীদের উপর আক্রমণ হয়, এখন আমাদের রিফ্লেক্স রিয়াকশন হচ্ছে ও ইন্ডিয়া এটা নিয়ে বাড়াবাড়ি করছে, অর্থাৎ কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এখানে তো কোনো অর্থাৎ নেই। ইন্ডিয়া বাড়াবাড়ি করেছে, এটা নিন্দা জানাবো, এটা জঘন্য, এটা আমরা বলতে পারি, কিন্তু কি ঘটেছে সেটা তো আমার দেখতে হবে। এবং যে কারণেই হোক না কেন, সেই লোকের উপর আক্রমণ যদি হয়, সে হিন্দু বলে অথবা সে আওয়ামী লীগ বলে, আক্রমণ তো হয়েছে ভাই, ওটা তো আপনি দেখে আসবেন। এবং আক্রমণের জন্য সে যে ভীত সন্ত্রস্ত অবস্থায়, এই যে 1 বছর 10 মাস পরে যাকে এখন জিজ্ঞেস করি যাদের উপর আক্রমণ হয়েছিল, বল ভাই প্লিজ আমার সাথে এসে বিচারের কথা আপনি বলবেন না, আমি ম্যানেজ করছি, আমার লাইফ মোটামুটি ঠিক আছে, এটাই এনাফ। এখন এটাই কি আমরা চেয়েছিলাম? ম্যানেজ করছি, চলছি, নাকি চেয়েছিলাম এই যে সত্য উদ্ঘাটন হবে, চেয়েছি জবাবদিহিমূলক একটা ব্যবস্থা হবে, বিচার হবে, ন্যায্যতা এখানে প্রতিষ্ঠা করা হবে? ওখান থেকে আমরা অনেক দূরে আছি। ওখানে কিভাবে যাব সেটা আমাদের দেখতে হবে।